হলো পণ্ডিত মশাই? কিছুই হলো না। আরে ও তো কোনো কথাই শুনতে রাজি না। কত করে বুঝিয়ে বলছি, আর 2 ঘন্টা পর তোমার ফাঁসি হবে, এই সময় একটু গীতা শোনা। আমি পড়ে শোনাই তো সেই যে আমার সামনে গম্ভীর হয়ে বসে থাকতো, তোমার হ্যাঁও বলে না, নাও বলে। আর কতক্ষণ বসে থাকা যায় বলুন তো মশাই? তাই চলে এলো। বেশ করেছে। ফাঁসির সময় তো রাত 3টে থেকে 4টের মধ্যে, এখনো অনেক সময় আছে। তাহলে তুমি এখন যেতে পারো। শোনো, কাছাকাছি দেখো, বুঝলে? ঠিক আছে, যাও। তার ধরুন বিজার অচল বড় গেলেই কর্তব্য করছি। এমন নীরব গম্ভীর না দেখেছি বলে তো মনে করছি। তবে হ্যাঁ, অনেক বছর আগে কালু কাহার বলে একজন আসামি এসেছে, সেও এরকম গম্ভীর ছিল। তবে ফাঁসির আগের রাত্রে এমন কান্না শুরু করলো, যে কান্না থামলো গিয়ে একেবারে হাসি হয়ে যাওয়ার পর। কৌশিকের মতো এমন। আমি কিন্তু হলপ করে বলতে পারি পণ্ডিত মশাই, কৌশিক ওর আসল নাম নয়, ওর আসল নামটাও গোপন করে গেছে। হতে পারে, হতে পারে, হতে পারে না তাই নইলে এত চেষ্টা করা হলো কোর্টের বাইরে। আধা গোড়া ভুলে গেল আমার নাম কৌশিক গুপ্ত, এছাড়া আমার অন্য কোনো নাম, এমনকি আমার কোনো ডাক নামও নেই। হ্যাঁ, ছেলেটা ব্যবহার আগাগোড়াই কেমন যেন রহস্য। আগাগোড়া প্রথমত দেখুন, কালুচর ওরই বয়সী যুবক ঈশান চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় গিয়ে বলল, আমি খুন করেছি ঈশান চাঁদকে। জজ সাহেব যখন জিজ্ঞাসা করলেন কেন খুন করেছে, তার উত্তরে ছেলেটি বলল, ওকে খুন করার দরকার হয়েছিল তার, এছাড়া একটা কথাও না। আচ্ছা, ওর বাড়ি ঘর তোর কোথায় সে বিষয়ে বলেছে কিছু? কিছু না। তাই আমি ভাবছি পণ্ডিত মশাই, আজ একবার শেষ চেষ্টা করব। ওকে এই ঘরে ডেকে এনে আপনি আর আমি দুজনে মিলে চেষ্টা করব ওর সত্যিকারের পরিচয়টা জানবার জন্য। আচ্ছা, কেন বলুন তো ও পরিচয়টা গোপন করছে কেন? আমারও এটা মনে হচ্ছে কেন সত্যিকারের পরিচয়টা গোপন করছে। আমার মনে হয় ও কাউকে বাঁচাতে চাইছে, বুঝলে? হয়তো কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় অথবা কোনো মেয়েকে। ও বলছে ওর সংসারে নাকি কেউই নেই। হ্যাঁ, একটা 26-27 বছরের যুবক, তার কেউ কোথাও নেই। ব্যাপারটা ভাবতে কিরকম অবাক লাগে, তাই না? তা তো লাগছে। নইলে দেখুন পণ্ডিত মশাই, ওর চেহারা কিন্তু মোটেই ছোট লোক বা গুন্ডার মতো নয়, নিছক পরিচ্ছন্ন ভদ্র চেহারা। আজ এতদিন ধরে হয়ে এসছে, হ্যাঁ, কিন্তু কি বলবো বলুন তো দেখি। না পণ্ডিত মশাই, এই কাজ করতে আমার আর ভালো লাগছে না, বুঝলে? তাই আমি ভাবছি এই 6-7 মাস ধরে ওকে আমি এখানে দেখছি, আর প্রতিদিনই ওর সাথে আমার কোথাও না কোথাও দেখা হচ্ছে এই জেলের মধ্যে। তাই আমি ভাবছি ওকে আজকে আমি একবার শেষ চেষ্টা করে দেখবো ও সত্যিকারের পরিচয়টা জানা যায় কি। আর যখনই ওকে আমি জিজ্ঞাসা করছি, ও শুধু একটা কথাই বলছে, আমি খুন করেছি ঈশান চাঁদকে। হ্যাঁ, ছেলেটা সত্যি হতভাগ্য। ওর মামা বাবা নেই ঠিকই, থাকলে এরকম হতো না। আর আমার সাথে তো আজ ভালো করে কথাই বললো। আপনার সঙ্গে কেন? সকলের সঙ্গে ওর একই ব্যবহার, শুধু আপনার সঙ্গে কথা বলতে যাবে কেন? কিন্তু পণ্ডিত মশাই, আজ একটা মজার ব্যাপার দেখুন। হ্যালো, কে? হ্যাঁ, আমি বলছি। আপনি কে বলছেন? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে স্যার। কৌশিক গুপ্ত তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই 3টে থেকে 4টের মধ্যেই হয়ে যাবে স্যার। হ্যাঁ, টেস্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার,
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এত রাত্রে জেল সুপার জিজ্ঞাসা করছিলেন কৌশিকের ফাঁসির তড়িগুলো সব টেস্ট করা হয়েছে কিনা। এরকম তাহলে একটা মজার ব্যাপার দেখুন, এই খামটা কলকাতার এক পাবলিশার কৌশিককে তার জীবন কাহিনী লেখবার জন্য অনুরোধ করল। কৌশিকও রাজি হয়ে যায়। 3 থেকে 3.5 মাস একটা মোটা খাতায় লিখে সে পাবলিশারের হাতে ওই খাতাটা তুলে দেয়। পাবলিশার কপিরাইট বাবদ 20,000 টাকা এই খামে করে এখানে পাঠিয়ে দেয়। আজ মাসখানেক হয়ে গেল। বলুন তো দেখি আমি এখন এই খামটা নিয়ে কি করবো? এই টাকাটা তো আমার কাছে রাখা যায় না। প্রতিদিনই ওকে জিজ্ঞেস করছি, বাবা বলো এই টাকাটা আমি এখন কি করবো? রোজই আমাকে একই উত্তর দিচ্ছে। পরে বলবো, আর কবে বলবে বলুন তো মশাই? হ্যাঁ, ওটাই তো। দেখুন পণ্ডিত মশাই, অন্য কিছু আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, যদি ওর কেউ না থাকে তাহলে তো আপদ চুকেই গেল, আর যদি কেউ থাকে আমার মনে হয় আছে, তাহলে তো সারা জীবনে ওর কেউ কোনদিন কোনো খোঁজই পাবে না। আচ্ছা, তা কেন? ওর বিচার শুরু হওয়ার পর তো বিভিন্ন কাগজে ছবি টবিও বেরিয়েছিল। সেদিকেও সেগুলো বাড়ি পড়ছে স্যার। শ্রীমান কৌশিক বলেন 16 বছর বয়সে উনি নাকি বাড়ি থেকে পালিয়ে আসেন, আর নাকি জাননি। এবার বুঝতে পারছে এই 10 বছরে ওর চেহারা নিশ্চয়ই এমন কোনো পরিবর্তন হয়েছে যে ওর নিজের লোকেরা ওকে ধরে চিনতে পারছে না। পণ্ডিত মশাই, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর না, এই কে আছো? বলুন স্যার। যাও কৌশিককে এই ঘরে নিয়ে এসো। এই ঘরে স্যার? হ্যাঁ, এই ঘরে। আচ্ছা, যাও। জানি সামান্য একটু বেআইনি করা হচ্ছে ঠিকই এই ঘরে আনতে কৌশিককে, কিন্তু আইন আমাকে ক্ষমা করবে। ওর আসল সত্যিকারের পরিচয়টা জানবার জন্য গোটা বাংলাদেশ এমনকি পাকিস্তান থেকেও আমার কাছে কয়েক হাজার চিঠি এসেছে। প্রত্যেকের একই অনুরোধ যে আসামি সম্বন্ধে আরো বিশদ বিবরণ আমাদেরকে কিছু দিন। কেন 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 আবার? হয়তো নিশ্চয়ই তাদের কেউ হারিয়ে গেছে বা পালিয়ে গেছে অথবা চুরি গেছে। কিন্তু আমার উপর আবার কনফিডেন্সিয়াল অর্ডারও আছে। ওর আসল পরিচয় জানবার জন্য আমি যে কোনো ব্যবস্থাই নাকি গ্রহণ করতে পারি। এই ঘরে আনার জন্য যদি একটু ওর ওপর একটু সহানুভূতি ছোঁয়ানো লাগে, এই রাত্রি 2টোর সময় যদি এরকম ফোন আসে ভালো লাগে বলুন তো দেখি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি বলছি। আপনি কি বলছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ তরুণী তরুণী এখানে কি করবে স্যার? ও না না স্যার, ঠিক আছে ঠিক আছে। তুই যখন নিজেই 2 ঘন্টা কথা বলে কনভিন্সড হয়েছেন, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মহাদেব, বলুন স্যার। জেল সুপার ফোন করেছিলেন, একটি মেয়ে আসবে। তুমি তাকে ভালো করে সার্চ করে দরজার পাশে এনে দাঁড়াবে। আমি ইশারা করলে নিয়ে আসবো। ঠিক আছে। যাও। বুঝলেন পণ্ডিত মশাই, শিলিগুড়ি থেকে একটি মেয়ে আসছে। বুঝলেন, মেয়েটির ধারণা কৌশিক নাকি তার 10 বছর আগে নিরুদ্দিষ্ট বড় ভাই। জেল সুপার তাকে পাঠাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এত দেরি করে আসবে? কৌশিকের বিচার তো 6 মাসের উপর চলছে। আমার সে একই ভাবনা পণ্ডিত মশাই। আমার কি মনে হচ্ছে জানেন, যে ওরা বোধহয় খুব দেরি করে খবরটা পেয়েছে। যাকে যাওয়ার হবে, তাছাড়া বলা যাবে বলুন তো দেখি। তাই না, একটা কাজই করা যায়। আপনি বরং আপনি এক কাজ করুন, আমি মহাদেবকে ডাকছি, কৌশিককে নিয়ে আসার জন্য। বুঝলেন? মহাদেব, যাও কৌশিককে এবারে নিয়ে এসো। ঠিক আছে।
এসো কৌশিক, এসো, বসো, তুমি যাও। ঠিক আছে। হ্যাঁ, বসো। বলুন। না, বলাবলির জন্য তোমাকে আমি ডেকে পাঠাই। তবে আর দেখলাম এই ছোট্ট সেলটার মধ্যে বাকি সময়টুকু কাটিয়ে কি লাভ? তার চেয়ে বরং এই ঘরটাও বড় আছে আর আলো হাওয়াও আছে, আর এখানে বসে একটু গল্প করা যাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশ্চর্য। জানো বাবা কৌশিক, তুমি 6 মাসের উপর এখানে আসো, কিন্তু এতদিন তোমাকে দেখে আমার কিন্তু একদিনও মনে হয়নি তুমি খুনি। কিষাণ চাঁদকে খুন করে তুমি জেলে এসেছো। কেন খুন করলে কৌশিক? সত্যি তোমার মতন একজন শিক্ষিত ছেলে। আমি শিক্ষিত নই, লেখাপড়া জানি না আমি। বসো কৌশিক, বসো। ওকে কেন খুন করলে? কারণ ওকে খুন করবার দরকার ছিল বলে। বেঁচে থাকারও কোনো অধিকারই ছিল না, তাই ওকে আমি নির্মম ভাবে খুন করেছি। আমি নিয়েছি ওর বিচারের ভার, ওর বিচার করে আমি ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। বুঝতে পারছি আপনারা মনে মনে ছটফট করছেন কাহিনীটি শুনবার জন্য। বেশ, আমি বলব। এতদিন আমি বিচারককে যা বলতে পারিনি, আজ যাবার আগে আমি সব। আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিষাণ চাঁদ ছিল আমার বড় বন্ধু। 7 দিনের জন্য আমি যখন পাটনায় গেছিলাম, কিষাণ চাঁদকে বলে গেছিলাম মেয়েটির দেখাশোনা করতে। ফিরে এসে দেখি কিষাণ চাঁদ মেয়েটিকে বিয়ে করেছে। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করতে সে কাঁদতে কাঁদতে আমাকে বলে কিষাণ চাঁদ তাকে অজ্ঞান করে তার সর্বনাশ করে, তারপর তাকে বিয়ে করে। অথচ কিষাণ চাঁদ জানতো সে আমার বাপদত্তা। বন্ধুর সাথে বেইমানি করা শাস্তি আমি কিষাণ চাঁদকে দিয়েছি। কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমি বিচার করে তার মৃত্যুদণ্ড দিলে আইন বলে একটি ব্যাপার আছে, সেও আমার বিচার করে, আর তারও ফল হবে মৃত্যুদণ্ড। সে মেয়েটি এখন কোথায়? বলবো না। কি নাম তার? তাও বলুন। বলুন স্যার, আর কি জবাব দিতে হবে? দেখো কৌশিক, আমি এইমাত্র পণ্ডিত মশাইকে বলছিলাম যে তোমার সত্যিকারের পরিচয়টা জানবার জন্য আমাদের কাছে কয়েক হাজার চিঠি এসেছে। যদি তুমি দয়া করে তাদেরকে জানিয়ে দিই যে তারা যাকে খুঁজছে আমি সেই লোক। কিন্তু তোমার একটা সত্যিকারের পরিচয় তো আছে, তা কি? ওই যে বললাম, নাম কৌশিক গুপ্ত, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলায়, গ্রামের নাম কেষ্টপুর বা বিষ্ণুপুর হবে, আমার ঠিক মনে নেই। এই ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসছি, তাও তার আগে। এসব কথা তো তুমি কোথায় বলেছো? হে, আপনি আবার জানতে চাইলেন, তাই বলছি। আমি জানতে চাইছি তোমার আসল পরিচয়, যেখানে তোমার মা। মা নেই আমার। তাহলে কি আছে? বাবা ছিলেন, বছর 3 আগে খবর পাই তিনিও কে করে দিয়েছেন। আচ্ছা কৌশিক, টাকাগুলো কি ব্যবস্থা হবে বলো? বলুন। আর কবে বলবে? আর তো এই দরজাটা দিয়ে দিয়ে উঠোনে বেরিয়ে যাওয়ার আগে আপনাকে আমি নিশ্চয়ই সব। সার্চ করেছো? আগে হ্যাঁ স্যার। ঠিক আছে, যাও পাশের ঘরে নিয়ে গিয়ে বসাও, আমি ডাকলে নিয়ে আসি। আচ্ছা। রশিদ, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন। বলছি তো, আমার কোনো বোন নেই। কিন্তু সে বলছে সে তোমার ছোট বোন। সে গভীর রাত
রাত্রে জেল সুপারের সঙ্গে দেখা করেছে এবং দেখা করে তাকে কনভিন্স করেছে এবং তার থেকে স্পেশাল পারমিশন পেয়েছে। কাজেই এই বাকি সামান্য সময়টুকুর মধ্যে দিয়ে শান্তি পাওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। শান্তি পাওয়া যাবে একেবারে। মেয়েটি এসছে শিলিগুড়ি থেকে, যেখানে তোমার বাড়ি। বাঁকুড়া জেলায় শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই। বাঁকুড়া জেলায় থাকবে, শিলিগুড়িতেই আছে শিলিগুড়ি, যেখানে তোমার মা। ছেলেবেলায় মারা গেছেন স্যার। তুমি কেন বলছো না হ্যাঁ তোমার বাড়ি শিলিগুড়িতেই? জীবনের শেষ মুহূর্তে এসে শুধু শুধু কতগুলো মিথ্যে কথা বলতে বলছেন স্যার, তাই কি চান? কিন্তু মেয়েটি শিলিগুড়ি থেকে এত দূর এসছে শুধু কি আমার সঙ্গে দেখা করার জন্য? হ্যাঁ, ওদের তো জেল সুপার সে কথাই বললেন। আজ 8 মাস আগে একটি লোকও আমাকে উঁকি মেরে দেখেনি। আজ আমি এতটাই দাবি হয়ে গেলাম যে আমাকে দেখার জন্য প্রায় 400 মাইল থেকে ছুটে আসছে লোকজন। আরে বাবা কৌশিক, মেয়েটির সঙ্গে দেখা করতে তোমার হয়তো 2 মিনিটও লাগবে না, কিন্তু যদি তুমি দেখা না করো তাহলে একটা যুবতী মেয়ে এতটা পথ ছুটতে ছুটতে আশা নিরাশায় উৎকণ্ঠায় আসছে। বেশ বেশ বেশ, কোথায় দেখা করবো? সব এখানে। হ্যাঁ, ইয়ে, রাজবাবু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। এটির বিষয় বিন্দুমাত্র আমার কোনো কৌতূহল নেই। হয়তো ভুল ঠিকানা বাবা একটা আহামক গরিবের ঘরের মেয়ে। আপনাকে আপনাকে আমি কথা দিচ্ছি স্যার, মহামান্য ভারত সরকারকে আমি ঠকাবো না। আমার মতো উনির জন্য যেই পুরস্কার ধার্য করেছেন তা আমি হাসি মুখে গলা পেতেই মেনে নেব। ঠিক আছে কৌশিক, তোমাকে আমি এই ঘরে মেয়েটির সাথে কথা বলতে দেব। অনেক ধন্যবাদ স্যার। এর আগে জেলে এমন ঘটনা কোনোদিনই ঘটেনি। শুধু তোমার আত্মসম্মানের কথা নির্ভর করে আমি এই পারমিশন দিচ্ছি। মহাদেব, মেয়েটি এসছো তো? হ্যাঁ ঠিক আছে, যাও, আমি ডাকলে নিয়ে আসবো। যাও। ঠিক আছে। রাজবাবু, এই কাজটা কি ঠিক হচ্ছে? মাফ করবেন পণ্ডিত মশাই, আপনি কি মনে করেন আমি একজন ফাঁসির আসামি বলে এতটাই ঘৃণ্য চরিত্রে যে মেয়েটিকে একসাথে এমন কিছু করব যাতে বিরাজবাবু, আপনার, মেয়েটি, আমার এবং জেল সুপারের মান সম্মান মর্যাদা সব নষ্ট হবে? ছি, 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 ছি। পণ্ডিত মশাই, মানুষকে যখন দেখবেন তখন তাকে চোর, ডাকাত, খুনি এসব সাময়িক অপরাধগুলো দিয়ে বিচার না করে মানুষ, ভগবানের অপূর্ব সৃষ্টি মানুষ বলে তাকে বিচার করবে। দেখবেন দেখবেন তাকে কখনো ঠকবেন না। এ কি রে? তুমি এমন চমৎকার কথা বলছো আর লেখাপড়া জানো না? এসব তো শোনা কথার পাণ্ডিত্য পণ্ডিত মশাই। এখনই নর শব্দের ধাতু রূপ বলতে বলতে কাজ হয়ে যাব। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি এক কাজ করি, আপনি কৌশিককে নিয়ে পাশে ডেপুটির ঘরে গিয়ে বসুন। আমি ততক্ষণে মেয়েটির সাথে একটু কথা বলে নিই। ভালো কথা। যা। এসো এসো কৌশিক, এসো এসো। মহাদেব, তোমাকে আমি জেলে যে কথাটা বলছি দুটো ওয়াক করে দিই। মেয়েটাকে এখানে নিয়ে এসো। আচ্ছা স্যার। জানি। এসো মা, এসো, বসো। জেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করেছো শুনলাম।
মেয়ের বয়সী, তাই তোমাকে তুমি করে বলছি বলে রাগ করো না। না না, এ কি বলছে? তুমিই তো বলবে। কি নাম তোমার মা? আমার নাম? আমার নাম রঞ্জনা মজুমদার। মজুমদার? কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? কৌশিক? হ্যাঁ? হ্যাঁ। কেন? আমার কি এত দেরি হয়ে গেল? না মা, আর একটু পরে এলে হয়তো সত্যি দেরি হয়ে যেত। ওর সময় তো রাত 3টে থেকে 4টের মধ্যে। ও, কোথায় তোমার বাড়ি? শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না, অন্ধনা গ্রামে। তোমার বাবা মা? বাবা ছেলেবেলাতেই মারা গেছে। মা আছে। বাড়িতে এখন মা আর আমি। তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন? মা যে অসুস্থ, করবার ক্ষমতা নেই। তোমরা ক ভাই বোন মা? এক ভাই, এক বোন। আমরা দুজনকে না ছেলেবেলায় খুব ভালোবাসতাম। তো কৌশিক কি বাড়ি থেকে পালিয়ে গেছিল বুঝি? হ্যাঁ, কেন? গ্রামে থাকলে তো কিচ্ছু হবে না কাজকর্ম, তাই শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে রোজগার করে মাকে পাঠাবো। তোমরা একটা কথা বলো তো মা, তোমার সঙ্গে কৌশিকের শেষ দেখা কবে হয়েছিল? 8 বছর আগে। এত দিন? তো তোমার এখন বয়স কত? 20। তো এতদিন বাদে তুমি তাকে দেখবে, চিনবে কি করে মা? আমি তো সে কথাই ভাবছি, কি করে চিনবো? ভয় হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি। তো এত দেরি করে এলে কেন মা? ওর বিচার তো আজ প্রায় 7 মাস ধরে চলছে। খবরে কাগজেও তোর ছবি টবি বেরিয়েছে। আমরা কোনো খবর পাইনি। গেল সোমবার মা একটা ছেঁড়া কাগজের টুকরোতে দাদার ছবি আর মামলার কথা পড়ে। সঙ্গে অবশ্য দাদার কোনো মিল নেই, কিন্তু তাও মা বললো যে যা, খবর করে যা, গিয়ে একটু দেখে আয় তো। ওই ছবিটার সাথে ওই মামলার সাথে আমার মিঠুর কোনো মিল পাস কিনা, তাই আসলাম। মিঠু? ও ডাক নাম বুঝি? হ্যাঁ, ভালো নাম অমুদা। তাহলে বলি মা, তোমার মায়েরই বোধহয় ভালো করতে, যদি ও তোমার ভাই হয় আর তুমি যদি ওকে চিনতে না পারো। আমি চেষ্টা করবো, আমি খুব চেষ্টা করবো। হ্যাঁ, বুঝলাম মা। তাহলে দেখো, চেষ্টা করি, দেখো কি আর করা যায়। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি কৌশিককে এই ঘরে ডেকে দিচ্ছি। ঠিক আছে? পাশের ঘরে কৌশিক আছে, আমি তোমাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি। তুমি ওর সাথে কথা বলো। ঠিক আছে? মহাদেব, মহাদেব, বলুন স্যার। যাও পাশের ঘর থেকে কৌশিককে এই ঘরে নিয়ে এসো, ওরা দুজনে একলা কথা বলবে। ঠিক আছে। ঠিক আছে? যাও। ঠিক আছে, তা হবে। আমি না আমার দাদাকে না প্রশ্ন করবো। প্রশ্ন করতে করতে ওর মুখের ভাব লক্ষ্য করবো। আমার দাদা না রবীন্দ্রনাথের আবৃত্তি করতে খুব ভালোবাসতেন। দিন রাত রবীন্দ্রনাথের আবৃত্তি করতেন। তাই তো গায়ে লোককে রবি পাগলা বলতো। তুমি বলছো মা, তোমার দাদা নাকি রবীন্দ্রনাথকে ভালোবাসতে, আর এদিকে ও বলে ও নাকি লেখাপড়াই জানে না, জীবনে নাকি কোনোদিন রবীন্দ্রনাথের নামও শোনেনি। রবীন্দ্রনাথের কথা বলবোই, তার সাথে না আমাদের ছেলেবেলার না এমন অনেক স্মৃতি আছে যেগুলো আর কেউ জানে না, কিন্তু সব বলবো ওকে। ঠিক আছে মা, কৌশিক গেলে তুমি ওর সাথে এখানে কথা বলে নাও। ট্রাই ইওর লাক মাই গার্ল। ভাবছি ও যদি আমার সত্যি দাদা হয় তাহলে আমি মাকে গিয়ে কি বলবো, আর ও যদি আমার দাদা না হয় তাহলেই বা মাকে গিয়ে আমি কি বলবো। আসুন।
চিনতে পারছো? না, আমি রঞ্জু না, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে আপনি নয়, তুমি করে বলো। চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক। তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ পর্যায়ে এসে শুধু শুধু মিথ্যে কথা কেনই বলবো? আচ্ছা, অঞ্জনের গ্রামে যাওনি কখনো? ভারী মিষ্টি নাম তো। শোনা, ওর বাড়ি কোথায়? বাঁকুড়া জেলা। গ্রামের নাম কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর হবে, ঠিক মনে নেই, ভুলে গেছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। তুমি বই ভালোবাসো? ওই হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। তুমি কোন হাই স্কুলে পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়ে এসেছিলাম। অফিসারের কাছে শুনলাম তুমি একটা গল্পের বই লিখেছো। লেখাপড়া না জানলে কেউ কখনো বই লিখতে পারে নাকি? বাংলাদেশে বই লিখতে গেলে লেখাপড়া জানা দরকার পড়ে না। এই যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি, তেমনই ভাবে একটা বই লিখেছি। তাছাড়া মিথ্যে কথা বলতে তো খুব একটা অসুবিধা হয় না, আর লিখতেও অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে। তুমি লিখলে কেন? কি করব, লোকেরা খুনির জীবনের মধ্যে একটি রোমাঞ্চ খোঁজে, সেটাই বেশি করে দিয়েছে। আচ্ছা, তোমাকে এত প্রশ্ন করছি বলে তুমি রাগ করছো না তো? না না, রাগ করবো কেন? আমার সঙ্গে কথা বলে সান্ত্বনা পাও, কেনই বা তাতে বাদশাহ? তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে তুমি করো। তুমি বই থেকে কিচ্ছু করোনি? না, আমার সঙ্গে মিঠুদার কোনো আদর নেই এ কথা আমি বলবো না। নিশ্চয়ই আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদার ডাক না? হ্যাঁ, ভালো না? ও যাক। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না, আমি কয়েকটা লাইন বলি, দেখো তো এর পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কলি আমি তরে বলি, কৃষ্ণ কলি আমি তরে বলি, কালো তরে মনে গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মধ্যে, মুক্ত বেনিতে পড়ল
মা এত দূর তোমাকে পাঠাতে গেলেন? বাবা ছেলেবেলাতেই মারা যায়, মা অসুস্থ, ওর কোনো ক্ষমতা নেই, তাই আচ্ছা, মিঠু তো তোমার দাদার ডাক নাম, ভালো নাম না? ভালো না। ও যখন বোঝে না, সেই 16 বছর বয়সে রোজগার করবে বলে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, আর ফিরেনি। মা তো সেই চিন্তা করতে করতে এখন মরতে বসেছে। মিঠুনাদি কেন এমন করলো? কেনই বা চলে গেল? মাকে আমি বাড়ি গিয়ে কি বলবো? জানো তো, মিঠুনা না আমাকে ঘুম পাড়াবার সময় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা কবিতা বলে, সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি ভালোবাসা। আর এই কবিতাটার সাথে না আমাদের আশ্চর্য মিল। আমাদের গ্রামের নাম অঞ্জনা, আমাদের নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কেন মিঠুনা এমন করলো? কেন করলো? মাকে আমি বাড়ি গিয়ে কি বলবো? কি বলবো? আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? দাঁড়াও, 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 দাঁড়াও। একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। তারও তো নাম অম্বুজাক্ষ মজুমদার। কিরকম চেহারা ছিল? লম্বা, ঝুমঝুমে, মাথায় কালো চুল। হ্যাঁ, সব তো মিলে যাচ্ছে বটে। তখন আমরা, মানে আমি আর অম্বুজ, কলকাতার মেসে থেকে কাজ কমবের চেষ্টা করি। ও আমাকে প্রায় ওর ওই যে খঞ্জনা গ্রামের কথা বলতো, আর ওর ওই ছোট্ট বোনের কথা বলতো। কিন্তু কই, ও যে এত ভালো আবৃত্তি করতে পারে সে কথা তো আমাকে কখনো বলেনি। তুমি আর মিঠুনা এক মেসে ছিলে? হ্যাঁ, কি বলতো তোমাকে? বলতো ওর স্বপ্নের কথা, ভবিষ্যতে কিভাবে বড় হবে, কিভাবে অনেক বেশি টাকা রোজগার করবে। প্রত্যেক দিন সকাল বেলা মেস থেকে বেরিয়ে যেত, কিন্তু অনেক রাত করে। মাকে টাকা পাঠানোর জন্য ও কেমন যেন পাগল হয়ে উঠেছিল। রাতে যখন মেস ফিরত, রাতে ও ক্লান্ত হয়ে শুয়ে পড়তো যখন, আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে শুতাম, জিজ্ঞেস করতাম, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। জানো, একদিনের ঘটনা আমি তোমাকে বলি। তখন কলকাতা শহরে কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চিৎকার করছে, পকেট মার, পকেট মার। মিঠু পকেট মারতে গিয়ে ধরা পড়েছে। না 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 না, আমার মিঠুনা এই কাজ করতেই পারে না। আমার মিঠুনা পকেট মারতেই পারে না। নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা তো পকেট কাটতেই পারে না। আমি জানি মিঠু পকেট মারতেই পারে না। কি আর করা যাবে, ওই শহরের লোক ওকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর আর কি, কোনো প্রমাণই ছিল না তো, তাই ছেড়েই দিল। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করে পয়সা রোজগার করে মা বোনের হাতে পাঠানো। কিন্তু বোকা অম্বুজ জানতো না যে সমাজের চাকা কিভাবে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয়। একদিন ওই মেসের মালিক হুকুম দিয়ে বলল, 12 ঘন্টার মধ্যে যদি টাকা না দিতে পারো মেসে ঢোকা বন্ধ। কি করলো তখন মিঠুনা? এবার মিঠুদা সেই রাতে আবৃত্তি করেছে। তুমি আবৃত্তি মিঠুনা থেকে শুনেছিলে? হ্যাঁ, ভারী মিষ্টি সেই আবৃত্তি, এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকেও দু একটা শিখিয়েছিল, আমরা দুজন মিলে একসঙ্গে আবৃত্তি করতাম। কি শিখিয়েছিল? এমনি
বেশ, শোনো তাও। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ঝড়, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে বলে বলে। মৃত্যু করি লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, হেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রবেদী বিরাট স্বরূপ, তারপর দাঁড়াও সম্মুখে বড় অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর চেয়ে আমি বড় সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। এই যে পুরো বিনুদার মতো করে তোমার, তুমি না পুরো বিনুদার মতো বলছো, তুমি নিশ্চয়ই আমার বিনুদা। বলো না, বলো না তুমি আমার বিনুদা, বলো না, বলো না তুমি আমার বিনুদা, বলো না। না 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 না, আবার ভুল করছো, আবার ভুল করছো। আমার নাম কৌশিক, আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলায়। সেই ছেলেবেলা বাড়ি থেকে পালিয়েছি, গ্রামের নাম কেষ্টপুর কি বিষ্ণুপুর, আমার কিছুই মনে নেই। আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। তারপর কি হলো? পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে আমরা গঙ্গায় চান করতে গেছি। সবেমাত্র গঙ্গায় স্নান করে উঠেছি, এমন সময় একটি আর্তচিৎকারে একটি মেয়ে কেঁদে উঠে বলল, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। একজন দূর থেকে বলে উঠল, ওই তো, ওই যে দূরে জলে ডুবে যাচ্ছে। ভাই এক এক করে ঝাঁপিয়ে পড়লো জলে। আমি চেয়ে দেখি আমার পাশে অম্বুজা নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। দাদা না খুব ভালো সাঁতার জানতো, খুব ভালো সাঁতার জানতো। তারপর কি হলো জানো, এক এক করে সবাই জল থেকে উঠে পড়ল। কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটি, কিন্তু তীরময় একটা চিৎকার শোনা গেল, বান আসছে, বান আসছে। সবাই ভয় জল থেকে উঠে পড়লো, আর আমি দূর থেকে দেখি বান আসছে। এমন সময় জলের উপর থেকে একটি কণ্ঠস্বর ভেসে উঠল, এই যে এরিন, এই যে আপনার ছেলে। আমি চেয়ে দেখি তার হাতে বাচ্চাটিকে বুকের কাছে চেপে ধরে বা হাতে জল কাটতে কাটতে বাংলার বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। একজন লোক এসে বাচ্চাটিকে ওর কাছ থেকে তুলে নিল, কিন্তু কারু অম্বুজকে তোলার কথা বার এসে তীরে আসছে। কি হলো? তুমি তো ভারী বোকা মেয়ে। আরে এত বড় বীর যার ভাই তার বোন দিকে এমন করে কাঁদতে আছে না, কাঁদতে নেই না। চুদার জন্য তোমার গর্ব হচ্ছে না? হচ্ছে, খুব গর্ব হচ্ছে। এই কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়ার, এই কাজ আমার মেয়ে
করতে আমি জানি না, কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম। ও যা করে যেভাবে আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়েছিল, তাতে আমাদের সবাই তার খুব উজ্জ্বল হয়েছিল। এরপর তুমি যখন বাড়ি ফিরে তোমার মাকে সব কথা বলতে বলতে তোমার গর্বে খুব করে উঠবে, তখন তোমার মা এমন বীর পুত্রকে গর্বে ধারণ করেছিলে বলে আনন্দে চোখের জল ফেলবে। আচ্ছা, তুমি কি আমাকে সব সত্যি সত্যি বলছো, নাকি আমার কষ্ট হবে ভেবে মিঠুদার নামে সব বানিয়ে বানিয়ে বলছো? একজন চলে গেছে, আর কিছুক্ষণ পর চলে যাব। এমন সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে? তুমি আমায় ফোন করলে? আজ থেকে তুমি আমার দাদা হলে? বই কি মিঠুর বলে দাদা বাবা তো সামলানো যায়? আমি মাকে গিয়ে কি বলবো? কাকে বলবে? সে যেন তার এই অবাগা অজানা দিশেহারা ছেলেকে যেন ক্ষমা করে। আমি তোমাকে একটা প্রণাম করবো? আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব আমি তোমাকে রঞ্জন? মিঠু সে তারপর চিন্তা লিখতে যেতে পারেনি, কিন্তু আজ এইখানে এই জেলে বন্ধু করে কাইন্ডনেসের মধ্যে দিয়ে চলে যাবার সময় যে সাক্ষী রেখে আর আমি তো এই সময়টুকু বাঁচিয়ে রাখার জন্য এতে আমার রোজে 20,000 টাকা আছে। দেবো না বলো না। ভাইয়েরটা দুপুরে না নি আর কে দেবে বল? এই দিন তুমি পার করি। একটি মায়ের আরে লোকেতে লেখা থাকবে তার ছেলের নাম। তোমার দাদার নাম কৌশিক। সেই দিকে তাকিয়ে তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর ভাইফোঁটার দিনে যদি তোমার চোখের এক
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের কাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আবার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। আমাদের যদি আমার ক্ষেতের বেড়া কোলের করে নিই তাহারে তুলে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের বাঞ্ছনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। সময় হয়ে গেছে, চলুন তাহলে। বাবা কৌশিক, তুমি ভগবানের নাম শুনলে জ্বলে ওঠো। এই সময় একটু গীতা শুনবে, আমি তোমাকে পড়ে শোনাই, তুমি মন দিয়ে শোনো। কেন? তুমি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে একটি মাঠের ফাঁক। তাদের বনে অনেক মধুর মাছি, ওদের বনে পাচ্ছে মধুর চাল। তাদের ঘাটের পূজার চলামালা এসে আসে মোদের মাথা ঘাটে। তাদের পাড়ার কিছু ফুলের ডালা ভেসে আসে মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের বাঞ্ছনে, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা। যাদের কিরকম লাগলো আমাদের এইগুলো প্রথম প্রচেষ্টাই বলতে পারেন। আজকে বিশ্ব নারী দিবস, একটু খানিক বসে যাবে। এই বিশ্ব নারী দিবসে এই দুটি নাটক আমরা শ্রদ্ধার হিসেবে অর্পণ করলাম। প্রথম নাটক ছিল রাতের গাড়ি, এটি কেটি মোহাম্মদ রচিত, নীলিন্দা ইব্রাহিম এর বাংলা অনুবাদ করেন। নীলিন্দা ইব্রাহিম ছিলেন পাবনার মহিলা, যিনি অধ্যাপিকা ছিলেন এর্নাকুলাম, কেরালা। সেখানে তিনি অনেক মালায়ালাম নাটক, ছোট গল্প, অনেক কিছু অনুবাদ করতেন বাংলায়। তো আজ নারী দিবসে এটাও একটা যোগাযোগ করা যেতে পারে। এবার লক্ষ্য করুন, সেখানে একটা নারী, একটা সিচুয়েশন, অর্থ, বংশ পরম্পরা, নিশ্চিন্তা, এই সমস্ত কিছু যখন মিলে যাচ্ছে, অথবা তার অভাব যখন মিলে যাচ্ছে, কিছুটা জিনিসটা সিদ্ধান্তে এসে পৌঁছচ্ছে না।
সেইখানে নাটকের সিদ্ধান্তে এসে একটা ঘটনা কেন্দ্রিক হয়ে গেল, সেই ঘটনায় সবাই মিলে গেল। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা একমাত্র কীর্তি মোহাম্মদের পক্ষে। এর মূলে আছে একটি নারী সন্তান, যে গর্ভে সন্তান ধরেছে অবৈধভাবে, কিন্তু তাকে সে মা হিসেবে ছাড়তে পারেনি। আমার পেটের বাচ্চা তোমার সন্তান, আমার পেটের বাচ্চার কাউকে বাবা বলতে পারবে না, তোমাকে বাবা বলবে। এই নারীকে এবং এই রকম নারীদের এবং সকল নারীকে আমাদের এই বিশ্ব নারী দিবসে প্রণাম। তাহার নামটি রঞ্জনা। কৌশিক নানান পরিচয়ে বিভ্রান্ত হয়ে গিয়েও তার আসল পরিচয় দেয়নি তার ওই বোনের কাছে, কিছুতে ধরে দেয়নি। কৌশিকের কাছে যখন এলো মেয়েটি, দেখে চিনতে পারছে না, এই একটা অবস্থায় তার একটা অদ্ভুত ফিলিংস এলো। সে বুঝলো যে আমি যদি একে পরিচয় দিই আর বলি, আর ও যদি জানতে পারে যে আমি একটা খুনি আসামি, সে ওর মাকে গিয়ে কি বলবে, কিংবা ওই বা কি মনে হবে। এই ভেবে সে নিজের পরিচয়টা গোপন করছে। আর ওদিকে কৌশিক এই রঞ্জনা ওই পরিচয়টা ভেবে রাখছে, হ্যাঁ তো সেই তো আমার দাদা ছাড়া এরকম কাজ কেউ করতে পারবে না, যে তার মায়ের ছেলেকে এই কলের জল থেকে মার করে ফিরিয়ে দিতে। এই ইমেজটা যেন থাকে, এই কবিতার ইমেজটা যেন থাকে, সেই নিয়ে চলছে। এর মধ্যে যে ক্যারেক্টারটা নেই, বইতে দেখা নেই, সে হলো তার মা। আপনি চিন্তা করুন, তার মা একদিন নয়, দুদিন নয়, বছরের বছর পর বছর আশা করে আছে যে ছেলে আসবে, ছেলে আমার কাছে এসে দাঁড়াবে, কিন্তু দাঁড়ায়। এই অবস্থায় ছেলেকে না দেখতে পেয়ে তার সেই টিচাররা ভাবুন, একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর বাদেও একটা ছেঁড়া কাগজে তার ছবি দেখে এবং ঘটনাটা পড়ে মনে হলো যে নাই, আমার ছেলে হলেও হতে পারে। 400 মাইল দূরে শিলিগুড়ি থেকে পাঠানো বহরমপুর ছেলে। বুঝে দেখুন, এও এক নারী। আমরা সবাই জগতের আলো দেখেছি এইরকম নারীদের কাছ থেকে। সুতরাং এই নারীকেই আমরা প্রণাম জানাতে আজ বিশ্ব নারী দিবসে এই অনুষ্ঠান করেছি। দেখুন, আমরা দেখেছি, নানা রকম ভাবে দেখেছি যে বিশ্ব নারী দিবসে প্রোগ্রাম হয় কিরকম। যারা যারা বিশিষ্ট মহিলা, যারা যারা যে যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলা, তাদের স্টেজে দাঁড় করিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এটাই শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড উইমেন ডে এটাই পরিচিত যে এদের সম্বর্ধনা দেওয়া হয় 90%। আমি পার্সেন্টেজ আমরা ঠিক বলছি না, কিন্তু আমার আন্দাজ বলছে যে সবাই এরকম করে। যে কটা প্রোগ্রাম দেখবেন, আজকে তো আমাদের সেরকম কিছু সেলিব্রিটি বা বিশিষ্টা মহিলা এখানে কেউ নেই। আপনারাই আমাদের বিশিষ্টা, আপনারাই আমাদের সুন্দর, আপনারাই আমাদের মা, আপনারাই আমাদের বোন, আপনারাই আমাদের সব। কিন্তু একসঙ্গে তো আপনাদের কাছে পৌঁছতে পারবো না। সেই জন্যে প্রতীকী হিসেবে আমাদের 3 জন মহিলাকে আমি ডেকে নেবো। এই আমাদের প্রতীকী সম্বর্ধনা দিচ্ছি আজকের এই নারী দিবসে। আমরা আপনাদের সকলের কাছে একসঙ্গে পৌঁছতে পারবো না। আমরা দয়া করে আপনাদের একটা অনুরোধ করব, যতজন মহিলা আছেন একটু উঠে দাঁড়ান, দয়া করে উঠে দাঁড়ান। অশেষ ধন্যবাদ। দেখুন, এই ফুল আপনাদের পৌঁছতে পারবো না, এত বড়। সেই জন্যে আমি এদের একটা করে ফুল দিচ্ছি।
দাঁড়াও, এই ফুল আপনারা দয়া করে মনে মনে গ্রহণ করুন, দয়া করে। আর এইবার আসুন সকলে উঠি, সকলে দাঁড়াই। আজকে এই দিনে আমরা সবাই মিলে এই নারী দিবস পালন করি একটা জোর করতালি দিয়ে। একটু দাঁড়াও, সত্যি কথা এটা আমি খুব জোর মিস করেছি। প্রথমে আমি রাতের গাড়ি শিল্পীদের অনুরোধ করবো তারা তাদের নাম বলবে। নায়ক চরিত্রে গৌতম দাস, রাহুল মামার চরিত্রে সুমিত দাস, প্রভাবত সৌরভ। এবার আমি অনুরোধ করবো তাহার নামটি রঞ্জনা শিল্পীদের নাম বলতে। রঞ্জনা চরিত্রে পূজা বিরাজমান অর্চন চ্যাটার্জি, পুরোহিত কল্যাণ দে, কৌশিক দেবোত্তম দাস, অঞ্চলের সৌমেন সাতটা, আমি আবহাওয়া সৌভিক রায়। শুভরাত্রি।